খিদমাতুল মুসলিমিন মিডিয়া পরিবেশিত অডিও বুক সিরিজ হারিয়ে যাওয়া হায়দ্রাবাদ। চোখের পাপড়িগুলো পর্যন্ত বরফ সাদা, আর অবিরল তুষারপাতের ভেতর দিয়ে টিউব রেলওয়ে হয়ে পায়ে হেঁটে আমি এসেছি। পেজা তোলার মতো জমা তুষার এখানে ওখানে, গাছের পাতায়, ট্রাফিক সিগন্যালের মাথায়, ফুটপাতে। পুরো ওভারকোটে মোড়ানো আমার শরীর দেখে যে কারো মনে হতেই পারত আ মুভিং প্যাকেট অফ গুডস। আমার সে অদ্ভুত অভিজ্ঞতা। স্তূপ স্তূপ বরফ আমার পায়ের নিচে বিছিয়ে রেখেছে রাজ্যের শুভ্রতা। ব্রিটিশ ঔপনিবেশিক শাসকদের দাঁতের চেয়েও সেই শুভ্রতা নিষ্ঠুর এবং একই রকম শীতল। আমার জুতার তলা দিয়ে ঠান্ডা ঢুকতে থাকে। অনুভব করি কনকনে বাতাস বরফাচ্ছন্নতাকে আরও উস্কে দিয়ে কাঁপন ধরাতে এগিয়ে আসছে আমার রক্তে। সঙ্গী নাইমুল হক সেই সময় কড়ানারে আকাঙ্ক্ষিত দরজায়। 1995 সালের শীতে বিকালের লন্ডন দরজা খুলেই হাত বাড়ায়, আহলান সাহলান, খোশ আমদিদ। ভদ্রলোকের মাথার চুলগুলো লন্ডনের বরফের চাইতেও সাদা, মুখভর্তি তার চেয়েও সাদা সুবিন্যস্ত দাড়ি। পরনের পোশাকে এখনও লেগে আছে ওরিয়েন্টাল আভিজাত্যের ঘ্রাণ, দুধের সঙ্গে আলতা মেশানো গায়ের রং। হাত যখন বাড়ালেন আমি অনেকক্ষণ তাকিয়ে থাকলাম। হাতের প্রতিটি প্রশম পর্যন্ত সে তো সৌন্দর্যের কারুকাজ। পুরুষ্ট হাতটি আমি হাতের মধ্যে নিলাম। তিনি আমাকে ভেজা ওভারকোট সহই জড়িয়ে নিলেন বুকে। ভাই সাহেব, কতদিন পরে আমার তরুণ ভাই খোঁজ নিতে এসেছে এই বদনসিবের। বললাম, বদনসিব হবেন কেন? তাসাদ্দুক ভাই আপনার সম্পর্কে আমাকে যা বলে দিয়েছেন তা থেকে আমার ধারণা হয়েছে আপনি এক অসাধারণ মানুষ। আর তাসাদ্দুক ভাইয়ের মতো লোক তো যে কারো সম্পর্কে যা খুশি তা বলতে পারেন না। স্মিত হেসে আমাকে হাত ধরে ড্রয়িং রুমে নিয়ে তাজিমের সঙ্গে বসালেন। বাইরের ঠান্ডা রুমের উষ্ণতায় দ্রুত কেটে যাচ্ছে টের পাচ্ছি। এর মধ্যে কফি চলে এলো। গরম কফিতে চুমুক দিতে দিতে তাসাদ্দুক ভাই, মানে সেই সময়কার লন্ডনে বাংলাদেশিদের সব অগতির গতি তাসাদ্দুক আহমেদের কথা বলছিলাম। তিনি আমাকে এই মানুষটির কাছে পাঠিয়ে বললেন, সৈয়দ কুতুবউদ্দিন সাহেব লন্ডন এসেছেন সেই 1949 সালে। তুমি তো ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করো, তার কাছে উপমহাদেশের ইতিহাসের বেশ কিছু অতি গুরুত্বপূর্ণ তথ্য রয়ে গেছে। একটা স্বাধীন দেশকে কিভাবে হত্যা করা হয়েছিল তার জীবন্ত সাক্ষী তিনি। জানাশোনা লোক, একসময় লেখালেখি করতেন, এখন করেন না। বলেন, এই জীবনে তো আর মাতৃভূমির স্বাধীনতা উদ্ধার করতে পারলাম না। এখন তো জীবনে লেগেছে ভাটার টান, আর পেছনে ফিরে তাকাতে ইচ্ছে করে না। এখন চিরতরে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। তবুও তুমি তার কাছে যাও। স্বাধীন হায়দ্রাবাদ কিভাবে 6 দিনের যুদ্ধে ভারত দখল করে নিয়েছিল তার বিস্তারিত কথা শুনতে পাবে তার কাছে। তাসাদ্দুক ভাইয়ের নির্দেশ মানতে এবং আমার অন্তরের আগ্রহ পূরণ করতেই এই শীতের বরফ ঠেলে এখানে আসা। কফির কাপ টেবিলে রাখতে রাখতে বললাম, আপনার কথা বলুন, আপনার দেশের কথা বলুন। কুতুবউদ্দিন সাহেব গম্ভীর হয়ে গেলেন। বললেন, আমার নিজের কোনো কথা নেই, আর আমার কোনো দেশ নেই। আমি হলাম দেশহীন এক মানুষ। 1948 সালের 18 সেপ্টেম্বর আমার দেশ দখল করে নিয়েছে ভারত। বললাম, সেই হায়দ্রাবাদের কথাই বলুন। সৈয়দ কুতুবউদ্দিন, বিখ্যাত উর্দু কবি, দাগের গজল শোনালো আমাদের। হে দাগ, দিল্লি ছাড়ো, দক্ষিণাত্যের পথে ভ্রমণ করো। মুক্তার দাম তো তখনই হয় যখন সে সমুদ্রের বাইরে আসতে পারে। হায়দ্রাবাদ কিয়ামত পর্যন্ত উজ্জ্বল থাক, চিরঞ্জীব হোক, কারণ এই তো একমাত্র স্থান যেখানে মুসলমানরা বাস করতে পারে। কবি দাগের সে শুভকামনা পূর্ণ হয়নি, পূর্ণ হতে দেওয়া হয়নি। স্বাধীন হায়দ্রাবাদ বেঁচে থাকেনি, বেঁচে থাকতে পারেনি, বেঁচে থাকতে দেয়া হয়নি। মুসলমানদের আবাসস্থল হয়েও সে নিজ অস্তিত্ব বজায় রাখতে পারেনি। দাগের কবিতা লেখার 50 বছরের মধ্যে হায়দ্রাবাদ ভারতীয় আধিপত্যের শিকারে পরিণত হয়ে রাষ্ট্র হিসাবে নিশ্চিহ্ন হয়ে গেছে। বিশ্বমানচিত্র থেকে মুছে গেছে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাম নিশানা। ভারতীয় বাহিনী হায়দ্রাবাদ দখলের পর প্রথমেই ভেঙে দিয়েছিল এ সেনাবাহিনী। সব দেশপ্রেমিককে করেছিল শৃঙ্খলিত।
রাষ্ট্রভাষা হিসেবে নিষিদ্ধ করে দিল উর্দুকে, নিষিদ্ধ হলো জাতীয় সঙ্গীত। রাষ্ট্র হিসেবে হায়দরাবাদের বিলুপ্তির ঘোষণা করে ভাষার ভিত্তিতে একে 3 টুকরো করা হলো। 1 টুকরো দেয়া হলো অন্ধ্রপ্রদেশকে, 1 টুকরো মহারাষ্ট্রের সঙ্গে, অন্য টুকরো বিলীন করে দেয়া হলো মহীশূরের সঙ্গে। আমার দেশ হায়দরাবাদ রাষ্ট্রের শেষ ও একমাত্র চিহ্ন হিসেবে টিকে রইল শুধু শহর হায়দরাবাদ। সৈয়দ কুতুবুদ্দিনের চোখ চলে যায় সুদূর অতীতে, তার ফেলে আসা যৌবনে, তার হায়দরাবাদে, তার শৈশব, তার কৈশোরে, নিজের ফেলে আসা গৃহের আঙিনায়। হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে নিমিষে তার হৃদয় লন্ডন থেকে চলে যায় হারিয়ে যাওয়া হায়দরাবাদে। টানা দীর্ঘশ্বাস ছেড়ে আবার কথা বলতে শুরু করেন। আমি কি বেশি কথা বলছি? বললাম, ঠিক আছে, আপনি বলুন। তিনি বললেন, কি করব, আমি ছাড়া আজকে পৃথিবীতে বিলুপ্ত হায়দরাবাদের জন্য কথা বলার লোক, চোখের পানি ফেলার লোক তো হয়তো আর নেই। অনেকক্ষণ চুপ থেকে আবার বলতে শুরু করেন সৈয়দ কুতুবুদ্দিন। 13 সেপ্টেম্বর 1948। আমাদের স্বাধীনতা লাভের মাত্র 1 বছর 3 মাসের মাথায়, যখন আমি মাত্র 31 বছরের যুবক, সদ্য বিয়ে করেছি মাতৃভূমির গৌরবে গৌরবান্বিত বুক নিয়ে, বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করে দেশের জন্য কাজ করতে ঝাঁপিয়ে পড়েছি কর্মক্ষেত্রে। অত্যন্ত সমৃদ্ধশালী হায়দরাবাদের মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক ছিল নিবিড়। হায়দরাবাদে কেউ কখনো না খেয়ে মরেনি। শিক্ষার হার ছিল উপমহাদেশের মধ্যে সর্বোচ্চ। সর্বত্র শান্তি আর সদ্য স্বাধীনতা লাভের আনন্দ। সেই সময় যখন আমরা কেবল ঘর গুছাচ্ছিলাম, দেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য কাজ করছিলাম, যখন কেবল মন প্রাণ দিয়ে ঢেলে দিয়েছি। আমার সদ্য বিয়ে করা বিদেশি স্ত্রী বলতো, সারাক্ষণ দেশ দেশ করে বাইরে থাকো, এবার ঘরের দিকে একটু মন দাও। বললাম, ঘরকে সুন্দর করার জন্যই দেশকে সুন্দর করার কাজে মন দিয়েছি। তোমাকে, তোমার ঘরকে ভালোবাসি বলেই তো দেশকে ভালোবাসি। স্ত্রীর প্রসঙ্গ আসাতে বিমর্ষ হয়ে গেলেন কুতুবুদ্দিন সাহেব। 78 বছরের প্রবীণের চোখে কি পানি এলো? আমরা কিছু বুঝে ওঠার আগেই কায়দা করে চোখ মুছে নিলেন বৃদ্ধ। বলে চললেন, সে সময় 1948 সালের 13 সেপ্টেম্বর। বিনা মেঘে বজ্রপাতের মতো পৃথিবীর সব নীতিনিয়ম, জাতিসংঘের সনদ 2 পায়ে মারিয়ে হিংস্র হায়েনার মতো চারদিক থেকে হায়দরাবাদের উপর ঝাঁপিয়ে পড়ল ভারতীয় সেনাবাহিনী। শত শত ট্যাঙ্ক কামানের গর্জনে প্রকম্পিত হল হায়দরাবাদের আকাশ, বাতাস, জমিন। ভারতের বোমারু বিমানগুলো নির্বিচার বোমাবর্ষণে ক্ষতবিক্ষত হল 500 বছর ধরে গড়ে ওঠা সুন্দর দেশ হায়দরাবাদ। উন্মত্তের মতো মুসলিম হত্যাকাণ্ডে মেতে উঠল ভারতীয় সেনাবাহিনী, কারণ তারাই ছিল হায়দরাবাদের স্বাধীনতা রক্ষার মূল চালিকা শক্তি। শহর, বন্দর, বাজার, গ্রামগঞ্জ ধ্বংস করে মাইলের পর মাইল ঘরবাড়ি, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে রাজধানীর দিকে এগোতে থাকল ভারতীয় বাহিনী। প্রথম 2 দিনেই 70,000-এর মতো নিরীহ সাধারণ মানুষ নিহত হল ভারতীয় সৈন্যদের হাতে। ধর্ষিত হল 30,000-এর মতো মা বোন। মানব সভ্যতার এত বড় বিপর্যয়ের মুখেও সেদিন মুখে কুলুপ এঁটে নীরব নিঃশব্দ হয়ে বসে রইল বিশ্ববিবেক। এমনকি মুসলিম দেশগুলো পর্যন্ত সেদিন সাহায্য তো দূরের কথা, এই ভয়াবহ আগ্রাসনের বিরুদ্ধে টু শব্দটি পর্যন্ত করেনি। এই নীরবতা, এই নিঃসঙ্গতা, এই জঘন্য উদাসীনতার কারণ কি ছিল? জাতিসংঘই বা কেন সেদিন নিরাপত্তা পরিষদের অধিবেশন ডাকতে বিলম্ব করল, তা আজও রহস্যাবৃতই হয়ে আছে। জাতিসংঘ সহ বিশ্বের অন্যান্য দেশের কথা না হয় বাদই দিলাম, মুসলিম দেশগুলো কেন হায়দরাবাদের সাহায্যে এগিয়ে আসেনি তা আজও কারো বোধগম্য নয়। কিন্তু আমরা, আমার মতো লাখ লাখ স্বাধীনতা পিপাসু মানুষ, সেদিন আমাদের কাছে যা ছিল তা নিয়ে রুখে দাঁড়িয়েছিলাম ভারতীয় হানাদারদের বিরুদ্ধে। হায়দরাবাদের গণমানুষের প্রিয় নেতা কাসেম রিজভী বিপন্ন স্বাধীনতা রক্ষার জন্য গড়ে তুলেছিলেন প্রবল প্রতিরোধ। কিন্তু অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত লক্ষাধিক সৈন্যের একটা বাহিনীর বিরুদ্ধে প্রায় নিরস্ত্র জনতা যুদ্ধ করে টিকে থাকতে পারে কদিন? ভারতের তল্পি বহনকারী, দালাল, সুবিধাভোগী
দেশদ্রোহী চক্র যারা নানা ছদ্মাবরণে হায়দরাবাদের জাতীয় ঐক্য, সংহতি, সাম্প্রদায়িক সম্প্রতি ও নিজস্ব সংস্কৃতি ধ্বংসের জন্য কাজ করছিল, তারা এবার প্রকাশ্যে এসে হাত মিলালো ভারতীয় বাহিনীর সঙ্গে। হায়দরাবাদের রাজনীতিবিদ, সমরনায়ক, বুদ্ধিজীবী ও ব্যবসায়ীদের বিরাট অংশ জাতীয় প্রতিরোধ সংগ্রামকে ভেতর থেকে ভয়ানক দুর্বল করে তুললেন। গোটা জাতিকে নানা কায়দায় পরিষ্কার দুটো ভাগে বিভক্ত করে তুলল। নানা কল্পকাহিনীর জন্ম দিল তারা। ভারতীয় পত্রপত্রিকা এক্ষেত্রে জোগালো ঢালাও সমর্থন। ফলে আঘাত ও আগ্রাসন যখন প্রত্যক্ষভাবে এলো, তখন দ্বিধা বিভক্ত জাতির পক্ষে টিকে থাকা অসম্ভব হয়ে পড়ল। এরই মধ্যে সেনাবাহিনীর প্রধান জেনারেল আল ইদ্রুস করলেন চরম বিশ্বাসঘাতকতা। ঠিক আপনাদের মির্জাফর যেভাবে সিরাজের সঙ্গে, মীর সাদেক যেভাবে টিপু সুলতানের সঙ্গে করেছিলেন। তো আমাদের সব উদ্যোগ আয়োজন ব্যর্থ হয়ে গেল। ফলে মাত্র 6 দিনের যুদ্ধে 18 সেপ্টেম্বর পতন হলো হায়দরাবাদের। মুছে গেল হায়দরাবাদ। বুকে চেপে রাখা একটা কষ্ট যেন গলা দিয়ে গঙ্গানির মতো বেরিয়ে এলো কুতুবুদ্দিন সাহেবের। কথা বলা বন্ধ করে বাইরে তুষারপাত দেখার দিকে যেন মন দিলেন হঠাৎ। আমরা কেউ কোনো কথা বলি না। আবার শুরু করলেন বৃদ্ধ। যুদ্ধের ময়দানে গুলিবিদ্ধ হয়ে জ্ঞান হারিয়ে পড়েছিলাম। সেখান থেকে কিভাবে কোথায় গিয়েছি বলতে পারবো না। আমার জ্ঞান ফিরল পরাধীন হায়দরাবাদে ওসমানী হাসপাতালে। হাসপাতাল থেকে আমাকে পাঠানো হলো জেলে। জেলের ঘানি টানলাম কয়েক মাস। আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলো গোলযোগ সৃষ্টির। ভারতীয় রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র ধারণের অভিযোগ এলো রাষ্ট্রদ্রোহিতার। কয়েকজন ভারতীয় সৈনিক নাকি যুদ্ধক্ষেত্রে আমার গুলিতে মরেছিল। সে মামলার হামলা পার হয়ে জামিন জুটল এরও 6 মাস পর। জেল থেকে ছাড়া পেয়ে বাইরে এসে দেখি সর্বত্র পতপত করে উঠছে ভারতীয় পতাকা। ছারখার হয়ে গেছে হায়দরাবাদ। হায়দরাবাদ যেন ধ্বংসস্তূপ হয়ে আছে। বেহুশের মতো ছুটলাম নিজ বাড়িতে। আমাদের পুরো মহল্লাটাই নিশ্চিহ্ন হয়ে গেছে। পড়ে আছে ছাই ভস্য আর পোড়ামাটি। আমার বাবা মা, 2 ভাই, কারোরই কোনো খোঁজ পেলাম না। হয়তো বন্ধ ঘরে আটকে তাদের আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল ভারতীয় বাহিনী। হঠাৎ আমার স্ত্রী, আমার প্রিয়তমা স্ত্রী, যে নাকি একজন ভালো আইনজীবী হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তাকে খুঁজে পেলাম। আমার এক সদাশয় স্নেহময় হিন্দু প্রতিবেশী বৃদ্ধ বললেন, বাবারে, সব তো শেষ হয়ে গেছে। ওরা এখানকার সহায় সম্পদ সব লুট করেছে, মানুষকে পুড়িয়ে মেরেছে। তবে মহল্লায় ঢুকে মেয়েদের, বিশেষ করে যুবতী মেয়েদের ওরা আগেই আলাদা করে ট্রাকে উঠিয়ে অন্য কোথাও নিয়ে গেছে। এর বেশি কিছু আমি জানি না। তারপরের কয়েক মাস আহার নিদ্রা ত্যাগ করে, জীবনের ভয়কে তুচ্ছ করে আমি তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছি আমার বাবা মা, ভাই ও জেবুন্নেসা, আমার স্ত্রীকে। হাসপাতাল, মর্গ, জেলখানা, পতিতা পল্লী কোথাও বাদ দেয়নি। আমার কয়েকজন হিন্দু বন্ধুর সহযোগিতায় ভারতীয় সৈন্যদের শিবিরেও খোঁজ নিয়েছি, কাউকেই পাইনি। আমি আর ওকেও খুঁজে পাইনি। ওর কি হয়েছিল তাও কোনোদিন জানতে পারিনি। আমার মতো এরকম হাজার হাজার স্বামী তাদের স্ত্রীদের, বাবা তাদের ছেলে মেয়েদের খুঁজে পায়নি। হয়তো হায়দরাবাদের কোনো চিহ্নহীন গণকবরে চাপা পড়ে গেছে আমার জেবুন্নেসা, আমার বাবা মা, ভাই। তারপর আর কি? সেই হৃদয় নেই, সেই মাথাও এখন নেই। শরীরে প্রাণ আছে, কিন্তু সে যেন নিভু নিভু প্রদীপ। কথা বলতে বলতেই আমাদের দিকে চোখ ফেরালেন সৈয়দ কুতুবুদ্দিন। তার মুখের দিকে তাকাতে ভয় করছিল আমার। না জানি কি সেখানে দেখব, তবুও কথা শেষ হয় না তার। শিকদার সাহেব, আপনাদের বাংলাদেশের তুলনায় আয়তনে অনেক বড় দেশ ছিল আমার হায়দরাবাদ। শুধু আয়তনের দিক থেকেই নয়, সম্পদ, সমৃদ্ধি, সামর্থ্যের দিক থেকেও স্বাধীন রাষ্ট্র হায়দরাবাদের সম্মান ছিল অনেক উঁচুতে। হায়দরাবাদের নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছিল, নিজস্ব মুদ্রা ব্যবস্থা ছিল, সেনাবাহিনী ছিল, আইন আদালত বিচার ব্যবস্থা ছিল, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, শুল্ক বিভাগ ছিল, নিজস্ব বিশ্ববিদ্যালয় ও ভাষা ছিল, নিজস্ব পতাকা ছিল, জাতীয় সঙ্গীত ছিল, পৃথিবীর দেশে দেশে নিজস্ব রাষ্ট্রদূত ছিল, জাতিসংঘে নিজস্ব প্রতিনিধি ছিল। সব
ভারতের আগ্রাসী তাণ্ডবে মুহূর্তে মিথ্যা হয়ে গেল। নিঃস্ব, রিক্ত, দুঃখী, পরাধীন হায়দ্রাবাদে আর থাকব না বলে সিদ্ধান্ত নিলাম। তারপর কিছু বন্ধুবান্ধবের সাহায্যে ভারত অধিকৃত হায়দ্রাবাদ থেকে রাতের অন্ধকারে পালালাম। তারপর নানা ঘাটে দোল খেতে খেতে এলাম লন্ডনে। সেই যে এলাম। সৈয়দ কুতুবুদ্দিন আবার থামেন। এরই মধ্যে রাতের খাবারের ডাক আসে। আমি ও নাইমুল একসঙ্গে সৈয়দ কুতুবুদ্দিনের দিকে তাকাই। বুকে হাত বুলাতে বুলাতে আবার কথা শুরু করেন। আমার এই বুকের মধ্যে অনেক জ্বালা, অনেক কষ্ট, অনেক স্বজন হারানোর কান্না। এগুলো আমার মধ্যে সারাক্ষণ দগদগে ঘায়ের মতো করে জ্বলতে থাকে। আমি ঘুমোতে পারি না বহুদিন। কাগজে বলে একটু হালকা হব সেই উপায়ও নেই। দরদি মানুষ কোথায়? ৭৮ বছর বয়সে এসেও আমি আজও ভুলতে পারিনি জেবুন্নেসার সেই শেষ বিদায়ের মুখখানা। আমাকে বলেছিল, তোমাকে আল্লাহর হাতে সঁপে দিলাম, বিজয়ী হয়ে ফিরে এসো। আমি বিজয়ী হতে পারিনি বলেই হয়তো ভারতীয় সৈনিকরা আমার জেবুন্নেসাকে শিয়াল শকুনের মতো কামড়ে কামড়ে খেয়েছে। লন্ডনের তুষারপাতের মধ্যে এবার নেমে আসে অঝোর শ্রাবণ। বৃদ্ধের দুচোখ দিয়ে বহুদিন পরে যেন উপচিয়ে নেমে আসে অবিরল পানির ধারা। রুদ্ধ হয়ে আসে কণ্ঠস্বর। তবুও ভাঙা ভাঙা গলায় আবৃত্তি করতে থাকেন মীর তকি মীরের গজল। শেষ রাতের প্রদীপ আমি, শুনে নাও আমার দুঃখের কাহিনী। ভোর হতে হতে তো সবই শেষ হয়ে যাবে। হারিয়ে যাওয়া হায়দ্রাবাদের দেশহীন মানুষ সৈয়দ কুতুবুদ্দিনের সঙ্গে আমার দেখা হয়েছিল ১৯৯৫ সালে। এরপর একে একে কেটে গেছে ১৭টি বছর। এতগুলো বছর আমি ভুলতে পারিনি সেই শোক জর্জর ব্যথিত স্বজনহারা বৃদ্ধের অশ্রুসিক্ত চোখ দুটি। তার দুটি চোখের মধ্যে যে সর্বস্ব হারা হাহাকার, স্বাধীনতা হারানোর যে কষ্ট আমি দেখেছিলাম, আজ এতগুলো বছর পর সেই কষ্টের অনুরণন আমি দেখতে পাচ্ছি আমার ভিতরে। আমার স্নায়ুতন্ত্রের মধ্যে আর্তরক্তাক্ত একটি অ্যাম্বুলেন্স যেন গত কিছুদিন থেকে ছুটে বেড়াচ্ছে। যেন কোথাও কোনো সাইরেন আমার মধ্যে ছড়িয়ে দিচ্ছে আতঙ্ক, ভীতি ও সন্ত্রাস, এক অশনি সংকেত। সে ভয় গত কয়েকদিনে আমাদের স্থানীয় সরকার মন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি, প্রধানমন্ত্রী উপদেষ্টা গওহর রিজভী এবং মশিউর রহমানের কথা আরও বেড়ে গেছে। বাংলাদেশকে আমাদের শাসকরা কি হায়দ্রাবাদের মতো পরিণতির দিকে নিয়ে যাচ্ছে? আমাদের লাখ লাখ শহীদের রক্তে ভেজা জাতীয় পতাকাকে আমরা ষড়যন্ত্র ও চক্রান্তকারীদের হাত থেকে বাঁচাতে পারব তো? বাংলাদেশের রাষ্ট্রিক অস্তিত্ব ও স্বাধীনতা যে মারাত্মক হুমকির সম্মুখীন, সে সম্পর্কে জনগণ কতটুকু সচেতন? নাকি ১৭৫৭ সালের ২৩ জুনের পলাশী যুদ্ধের সময়কার পরিস্থিতি চারদিকে? বাংলাদেশের স্বাধীনতা ষড়যন্ত্রকারীরা তুলে দিচ্ছে বিদেশিদের হাতে, আর বাংলাদেশের মানুষ ব্যস্ত নিত্য নৈমিত্তিক কাজ নিয়ে। পলাশীর মাঠের পাশে কৃষক হাল দিচ্ছে জমিতে, বটতলায় বসে গুরু মহাশয় জ্ঞান দিচ্ছেন টোলের ছাত্রদের। আমাদের দেশের লোকজন, বিশেষ করে বর্তমান প্রজন্ম, সিকিমের কথা কিছু জানলেও হায়দ্রাবাদের প্রসঙ্গ তাদের অজানাই। এ বিষয়ে জানানোর কোনো উদ্যোগও যেমন কেউ কোনোদিন নেয়নি, তেমনি জানার পথও খুবই সংকীর্ণ। অথচ বাংলাদেশের বর্তমান অবস্থার সাথে সিকিমের চেয়েও বেশি মিল হায়দ্রাবাদের। ১৯৪৮ সালের ১৮ সেপ্টেম্বর ভারতীয় আগ্রাসী হানাদার বাহিনীর হাতে পতনের আগে হায়দ্রাবাদের রাজনীতিবিদ, আমলা, সমরনায়ক, ব্যবসায়ী ও বুদ্ধিজীবী সম্প্রদায় যা যা করেছিল তার অনেক কিছুর সঙ্গে আমাদের মিল দেখে স্তম্ভিত হয়ে যাই। সেজন্যই আমার সবসময় মনে হয়েছে হায়দ্রাবাদ হারিয়ে যাওয়া কোনো অতীত নয়, মুছে ফেলা কোনো দেয়ালে লিখন নয়, ফেলে দেওয়া কোনো ক্যালেন্ডারের পাতা নয়। হায়দ্রাবাদ আমাদের জন্য জীবন্ত ইশতেহার, ভবিষ্যতের দিক নির্দেশনা, পথ চলার মাইলফলক, জাতীয় জীবনের শিক্ষণীয় ইতিহাস। হায়দ্রাবাদের করুণ পরিণতি আমাদের অনেক কিছু বলতে চায়, অনেক কিছুর ইঙ্গিত করে। তাই তো আজ এতদিন পর হায়দ্রাবাদের ইতিহাস আমাদের সামনে ফিরে ফিরে আসছে। সেজন্যই বারবার বলা হয়, ইতিহাস কেবল অতীত নয়,
এক কথায় একটি জাতির ভবিষ্যৎ। খনন কাজ চালিয়ে বিলুপ্ত ইতিহাসকে উদ্ধার করে যতই স্বস্থানে স্থাপন করা যাবে, জাতির আত্মার রূপরেখা নির্মাণের কাজটি ততই সহজতর হবে। 1995 সালে ফিরে এসে বিষয়টি নিয়ে বিভিন্ন পর্যায়ের বরেণ্য ব্যক্তিবর্গের সঙ্গে মত বিনিময় করেছি, কথা বলেছি। তাদের বেশিরভাগই বলেছেন, হায়দ্রাবাদের ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করে আমাদের কী লাভ? তাছাড়া দুদিন আগে হোক আর পরে হোক, ভারত হায়দ্রাবাদ গ্রাস করতই। আমার কথা ছিল, পারিপার্শ্বিক পৃথিবীর অতীত ও বর্তমান ভালোভাবে জানা থাকলে কেউ একজন কম ভুল করে। হায়দ্রাবাদ নিয়ে কথা বলার অর্থ ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা নয়। কি কি ভুলে কোন কোন পথ দিয়ে বিপদ ঘরের মধ্যে ঢুকে পড়ে সে সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা এখানে লক্ষ্য। জনসাধারণকে সচেতন করার পাশাপাশি প্রয়োজনীয় সতর্ক করা হতে পারে, এটাই হায়দ্রাবাদ পর্যালোচনার অর্থ। আর দুদিন আগে পরে ভারত হায়দ্রাবাদ গ্রাস করতই বলে যদি নির্লিপ্ত থাকেন, তাহলে তো বলতেই হয় বাংলাদেশের সামনেও ঘোর বিপদ। এখানেও তো কেউ বলতেই পারে দুদিন আগে আর পরে ভারত বাংলাদেশকে গ্রাস করতই। এ ধরনের দায়িত্বজ্ঞানহীন উদাসীন উক্তি প্রমাণ করে আমাদের সাবধান হতেই হবে। আজকের মতো 1998 সালেও শেখ হাসিনা সরকার ভারতকে ট্রানজিট করিডোর দেওয়ার জন্য পাগল হয়ে উঠেছিল। সে সময় আমার মনে হয়েছিল এই বিপজ্জনক দিক সম্পর্কে জনগণকে জানাতে হবে। আমি হায়দ্রাবাদ পতনের কারণ ও আজকের বাংলাদেশ রক্ষার জন্য করণীয় সম্পর্কে এক সেমিনার আয়োজন করি জাতীয় প্রেস ক্লাবে। তার একটি ছিল 13 সেপ্টেম্বর। সে সময় হায়দ্রাবাদের উপর একটি প্রবন্ধ লেখার জন্য যোগাযোগ করি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকজন ইতিহাসের অধ্যাপকের সঙ্গে। তারা প্রত্যেকেই আমাকে নিরাশ করেন। কেউ বলেছেন প্রয়োজনীয় তথ্য উপাত্ত হাতে নেই, কেউ বা বলেছেন দেশের যে সঙ্গীন অবস্থা, এই সময়ে ভারত বিরোধী লেখা বুদ্ধিমানের কাজ হবে না। কেউ বা হাত পা ঝেড়ে বলেছেন এসব লিখে কি হবে। শেষ পর্যন্ত এগিয়ে আসেন আমাদের সবারই প্রিয় মানুষ আরিফুল হক, অভিনেতা, নাট্যকার, নাট্য নির্দেশক আরিফুল হক। যদিও তিনি প্রচলিত অর্থে গবেষক বা ইতিহাস গবেষক ছিলেন না, তবু সংকটকালের আহ্বান তিনি উপেক্ষা করেননি। আরিফুল হক ভাই 1 সপ্তাহ ঘাটাঘাটানির পর তৈরি করলেন একটা প্রবন্ধ, সেটা পাঠ করলেন সেমিনারে। আরিফুল হক ভাই বললেন, ভারত পরিচালিত হয় তাদের রাষ্ট্রগুরু কৌটিল্যের বিধান ও উপদেশকে শিরোধার্য করে। সেই কৌটিল্য যিনি চাণক্য নামে পরিচিত। ভারতের রাজা ও শাসকদের বলে গেছেন, ক্ষমতা অর্জনের লোভ এবং অন্য দেশ বিজয়ের আকাঙ্ক্ষাকে কখনো মন থেকে মুছে যেতে দিবে না। সব সীমান্তবর্তী রাজাকে শত্রু মনে করতে হবে। প্রতিবেশী রাষ্ট্রগুলোকে বাদ দিয়ে অন্যান্য রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে হবে। সারা পৃথিবী চাইলেও তুমি নিজে শান্তির কথা চিন্তা করতে পারবে না। তবে বাহ্যিকভাবে শান্তি ও সৎ প্রতিবেশী সুলভ সম্পর্কের ভান করে নিজের আসল উদ্দেশ্য আড়াল করার অভিপ্রায়ে একে ঢালস্বরূপ ব্যবহার করা যাবে। এই দর্শনের বিস্ময় ফল ভারতের প্রতিবেশী দেশগুলো আজও হাড়ে হাড়ে টের পাচ্ছে। স্বাধীনতার অব্যবহিত পরেই ভারত আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘন করে একে একে গ্রাস করে ফেলে জুনাগড়, মানভাদর ও হায়দ্রাবাদকে, পরে সিকিমকে। আর আজ ভারতের প্রতিবেশী প্রতিটি দেশ নানাভাবে ভারতীয় আগ্রাসনের শিকার, অথবা ভারত কর্তৃক নানাভাবে নির্যাতিত। এই অশুভ আগ্রাসনের বিপদ সম্পর্কে বর্তমান প্রজন্মকে জানাতেই আমি লিখব। আরিফুল হকের তখন ধ্যান জ্ঞান হয়ে দাঁড়ায় ভারতীয় আগ্রাসনের স্বরূপ উন্মোচনের জন্য নিরন্তর কাজ করে যাওয়া। তার কথা ঠিকই, রবীন্দ্রনাথ এই উপমহাদেশের শক, হুন, মুঘল, পাঠানকে এক দেহে লীন করতে চেয়েছিলেন। পণ্ডিত নেহেরু স্বপ্ন দেখতেন প্রশান্ত মহাসাগর থেকে শুরু করে মধ্যপ্রাচ্য পর্যন্ত সব এলাকা ভারতের একচ্ছত্র দখলে চলে আসবে। তখন স্বাধীন সত্তা নিয়ে ছোট ছোট দেশগুলো টিকে থাকতে পারবে না। গান্ধী উপমহাদেশের সংস্কৃতিকে অভিন্ন বলে জানতেন। রবার্ট বাইরন তার দ্য স্টেটমেন্ট অফ ইন্ডিয়া গ্রন্থে লিখেছেন, বাল গঙ্গাধর তিলক বলেছেন, এই উপমহাদেশের মুসলমান অধিবাসীরা হলো বিদেশি দখলদার, কাজেই তাদের শারীরিকভাবে নির্মূল করতে হবে। কংগ্রেস সভাপতি আচার্য কৃপালনী বলেছিলেন, কংগ্রেস অথবা ভারতীয় জাতি কখনোই অখণ্ড ভারতের দাবি পরিত্যাগ করবে না।
ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল বলতেন, আজ হোক কাল হোক আমরা আবার এক হব এবং বৃহৎ ভারতের প্রতি আনুগত্য দেখাব। মোট কথা, চরিত্রগতভাবেই ভারত তার আশেপাশের কোনো জাতির অস্তিত্ব স্বীকার করে না। 1947 সালের 5 এপ্রিল হিন্দু মহাসভার উদ্যোগে তারকেশ্বরে বঙ্গীয় প্রাদেশিক হিন্দু সম্মেলনে সর্বভারতীয় হিন্দু নেতা সাভারকার এক বাণীতে বলেছিলেন, প্রথমত পশ্চিমবঙ্গে একটা হিন্দু প্রদেশ গঠন করতে হবে, দ্বিতীয়ত যে কোনো মূল্যে আসাম থেকে মুসলিমদের বিতাড়ন করে এই দুটি হিন্দু প্রদেশের মাঝে ফেলে পূর্ব পাকিস্তানকে পিষে মারতে হবে। এই সাম্প্রদায়িক দর্শন থেকে 1947 সালে বাংলাকে দ্বিখণ্ডিত করে গঠন করা হয় হিন্দু প্রধান পশ্চিমবঙ্গ। 1947 থেকে 85 সালের মধ্যে আসাম থেকে মুসলিম বিতাড়ন প্রক্রিয়াও শেষ করা হয়েছে। এখন পিষে ফেলতে বাকি আছে বাংলাদেশকে, তারই প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে ভারত। এই সময় হায়দ্রাবাদের দৃষ্টান্ত আমাদের সতর্ক হওয়ার সুযোগ করে দেবে বলে আশা করি। সে সময় আরিফুল হকের প্রত্যক্ষ অংশগ্রহণে আমরা বেশ কটি বড় বড় সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যালির আয়োজন করি, যা ছিল বাংলাদেশের সমকালীন ইতিহাসে অভূতপূর্ব। পরে ষড়যন্ত্রের জালে আটকে যায় সব আয়োজন, হতাশা ঘিরে ধরে আমাদের। আরিফুল হক তখন থাকতেন তার শাহিনবাগের বাসায়। এখান থেকে হঠাৎ একদিন তিনি দেশের রাজনীতি ও সাংস্কৃতিক যোদ্ধাদের অজ্ঞতা, মূর্খতা ও স্বার্থপরতা ও হানাহানি দেখে অতিষ্ঠ হয়ে অনেকটা অভিমান করে চলে যান কানাডায়। তারপর বহুবার তাকে ফিরে আসার অনুরোধ করা হয়েছে, তিনি ফিরে আসেননি। 2001 সালে 4 দলীয় জোট ক্ষমতা এলে তাকে ফিরিয়ে আনার এক জোর প্রচেষ্টা নেওয়া হয়। সে সময় তাকে গুরুত্বপূর্ণ পদবি দিয়েও সম্মানিত করার উদ্যোগ নেওয়া হয়, কিন্তু তার এক কথা, আমি ফিরছি না। একটি পরাজিত যুদ্ধের দর্শক হওয়ার কোনো রকম ইচ্ছা আমার নেই। আমাদের অনুরোধ ও পীড়াপিড়ির জবাবে তিনি বলতেন, ভাইরে, একদিন সম্মান ও মর্যাদা নিয়ে বাঁচার জন্য সর্বস্ব ত্যাগ করে ভারতের পশ্চিমবঙ্গ থেকে হিজরত করে বাংলাদেশ এসেছিলাম। সে বাংলাদেশ আজ নিজের লোকদের কারণেই ভেতর থেকে ভঙ্গুর হয়ে যাচ্ছে। রাজনীতি, সংস্কৃতি, অর্থনীতি, প্রশাসন সর্বত্র এখন চলছে নৈরাজ্য। এই নৈরাজ্য ভারতের ইঙ্গিতে, ভারতের অর্থে বাংলাদেশের এক শ্রেণীর অবিমৃষ্যকারী রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, ব্যবসায়ী, আমলা ও লেখক শিল্পীর দ্বারা সূচিত হয়েছে। জাতি হিসেবে বাংলাদেশিদের বিপন্ন করার জন্য পুরো দেশের সবার মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে বিভেদ, হানাহানি ও ঘৃণা। পরিষ্কারভাবে বাংলাদেশ আজ 2 ভাগে বিভক্ত। জাতীয় ঐক্য ও সংস্কৃতির প্রতীপ নিভু নিভু করে চলছে। যারা দেশপ্রেমিক তারা আজ উপেক্ষিত, যারা ভারতীয় আগ্রাসনকে ত্বরান্বিত করার জন্য কাজ করছে তাদের হিরো হিসেবে উপস্থাপন করা হচ্ছে। সংবাদপত্র ও গণমাধ্যমের বিরাট অংশ ভারতের দালালিতে লিপ্ত। গণমাধ্যমগুলোর মাধ্যমে এমনভাবে সিন্ডিকেটের প্রচারণা চলছে, সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে বিভ্রান্তি। তারা আজ অনুধাবন করার ক্ষমতা হারিয়ে ফেলেছে, কোনটি সঠিক কোনটি ব্যাঠিক। আমাদের রাজনীতিবিদদের সংখ্যাগরিষ্ঠ অংশ ভারতের পায়ের উপর সেজদায় পড়ে আছে। এরকম অবস্থায় আমার মতো একজন সাধারণ সংস্কৃতিকর্মী আর কি করতে পারে? আমি তো সব খ্যাতি প্রতিপত্তি পাশ কাটিয়ে মঞ্চের হাতছানিকে ভ্রুক্ষেপ না করে মাঠে নেমেছিলাম। জনগণের মধ্যে কাজ করতে চেয়েছিলাম। লাভ কি হলো? যাদের নিয়ে কাজ করার জন্য সব ত্যাগ করে এসেছিলাম তারা আমাকে ন্যূনতম সম্মানটুকু দেয়নি, কদর করেনি। উল্টো বোঝাতে চেয়েছে আর কোথাও যাওয়ার জায়গা নেই বলে এখানে এসেছি। সত্যি বলছি, শেষের দিকে নিজেকে বড় বেশি অবাঞ্ছিত মনে হতো। আমি চরমভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়ি। অথচ পরিষ্কার দেখতে পাচ্ছিলাম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের টিকে থাকার পাটাতনগুলো এক এক করে অত্যন্ত চাতুর্যের সঙ্গে ধ্বংস করা হচ্ছে। আর প্রতিদিন বাংলাদেশ ঢুকে পড়ছে ভারতীয় আগ্রাসনের আরও গভীরে। অসহায়ভাবে এই দৃশ্য দেখার জন্য আমাকে দাঁড়িয়ে থাকতে হবে, নিজেকে দর্শকের ভূমিকায় দেখতে হবে। এটা আমার সহ্য হয়নি। যে আবেগ ও আশা নিয়ে বাংলাদেশ এসেছিলাম তাই যখন থাকলো না, তখন আর বাংলাদেশে থেকে কি হবে? তাই তো আমি আবার যাযাবর হলাম, চলে এসেছি কানাডায়। এখানে আমার কোনো কাজ নেই, আমি এদের কেউ নই। সেও ভালো, সে আমার সয়ে যাচ্ছে। এখানে কেউ নিজেদের কবর নিজেরা খোঁড়ে না। এখানে ভাড়া খাটা রাজনীতিবিদ নেই, ভাড়া খাটা
বুদ্ধিজীবী নেই, কবি লেখকও নেই। এখানে চারপাশে কোনো ভারত নেই বলে কোথাও কোনো অশান্তি নেই। বাংলাদেশ থেকে হাজার হাজার দূরে আছি বলে দেশের দুর্ভাগ্য আমাকে তাড়িত করে না, দৈনন্দিন দাহগুলো আমাকে পোড়াতে পারে না। বাংলাদেশ যদি কোনো নাটকের নাম হয়, তাহলে তার শেষ অঙ্ক দেখার জন্য আমি আর কষ্টে কোকিয়ে উঠতে পারবো না। বিশ্বাস করুন, যে নিদারুণ দুঃখ, কষ্ট ও যাতনা ভোগ করেছেন সৈয়দ কুতুবুদ্দিন, সেই কষ্ট আমার এই বয়সে আমি সহ্য করতে পারবো না। আমাকে দূরেই থাকতে দিন। আরিফুল হকের মতো মহাপ্রাণ মানুষ বাংলাদেশ ছেড়ে পালিয়ে বেঁচেছেন। তার একটা যাওয়ার মতো জায়গা ছিল কানাডাতে, তিনি সেখানে গিয়ে আশ্রয় নিতে পেরেছেন। কিন্তু আমার আপনার মতো আমজনতা কোথায় যাবে? আমাদের তো পালিয়ে বাঁচারও জায়গা নেই। যেহেতু আমাদের পালিয়ে যাওয়ার জায়গা নেই, অতএব আমাদের কাজ হবে মাতৃভূমির রাষ্ট্রিক ভিত্তি, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য নিরন্তর কাজ করে যাওয়া। যে কাজের কে মূল্য দিল, কে দিল না, সেই হিসাব নিকাশ করে লাভ নেই। তাহলে হতাশা আসবে আর আরও অরক্ষিত হয়ে যাবে দেশ। তা আমরা হতে দিতে পারি না। তাই যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে বাংলাদেশের সরাবো জঞ্জাল। তারপর ইতিহাসের হাতে সমর্পণ করব নিজেদের।